ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ বাংলাদেশে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিক্ষোভ মিছিল সমাবেশ। দেশে দেশে ইসরায়েলের হামলার প্রতিবাদ বিক্ষোভ চলছে, ওয়াশিংটন সহ আফ্রিকা এবং মরক্কোতেও বিক্ষোভ। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতেই ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, চট্টগ্রামের ইপিজেডে শত বিনিয়োগকারী। নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত, পেশ করা হবে সংস্কার কমিশনে। এবং বাগেরহাটে ভবনে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু, রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন, লালমনিরহাটে আহত 15। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এরই মধ্যে বিশ্বব্যাপী ক্লাস এবং পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আছেন সহকর্মী মোহন ইসলাম। আরও খবর নিয়ে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহন, একটু জানাবেন এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আসলে কি বলছেন, আর এই কর্মসূচির বাইরে আর কোনো কর্মসূচি তাদের আছে কিনা, এবং কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে? আপনি জানেন যে গাজা, রাফা তথা যে ফিলিস্তিনে যে ইসরায়েলের যে আপনার গণহত্যা, শিশু হত্যা, মানবতাবিরোধী অপরাধ যা করে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আজকে সকাল থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। এবং এই মুহূর্তে আমি আছি নতুন বাজারে, যে আমেরিকান দূতাবাস অর্থাৎ যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস সেই মার্কিন দূতাবাসের সামনে। এখানে কিন্তু ইউআইইউ থেকে শুরু করে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, তারা জড়ো হয়েছেন। ইউআইটিএস রয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন গ্রুপগুলো ছোট ছোট করে ওরা আসছে, তাদের প্রতিবাদ জানানোর পরে এদিক থেকে চলে যাচ্ছে, আবার নতুন করে কয়েকটি গ্রুপ আসছে। যেহেতু আপনারা জানেন, তারা বলছে যে ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে গাজায়, সেই জায়গায় আমেরিকার একটি মদদ রয়েছে, তার বিরুদ্ধে তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তারা এখানে আসলে এই প্রোটেস্টের মাধ্যমে কী বার্তা দিতে চান। আপনার থেকে একটু জানার চেষ্টা করি, আমেরিকান দূতাবাসের সামনে দাঁড়িয়ে প্রোটেস্ট করছেন, কোনো বিশেষ কোনো কারণ বা বিশেষ কোনো বার্তার জন্য? অবশ্যই ওনারা ইসরায়েলিদেরকে গিয়ে সাপোর্ট করতেছে, ম্যাস কিলিংয়ে অনেক উইপেন্স অ্যান্ড অনেক কিছু অস্ত্র দিয়ে সাপোর্ট করতেছে। ওনারা যদি এটা হিউম্যানিটির পর্যায়ে করে না, অবভিয়াসলি এরকম ম্যাস কিলিং, সো অবভিয়াসলি আমরা এই মেসেজটা ওনাদেরকে দিতে চাই যেন এইসব ওরা সাপোর্ট না করে। আপনারা একটা মেসেজ দিতে চান আমেরিকানদের, এই জন্য দূতাবাসের সামনে দাঁড়িয়ে? জি। ধন্যবাদ। আমরা যদি আরও কয়েকজনের সাথে একটু কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের সংখ্যাই বেশি। আমি একটু আপনার সাথে কথা বলি, আপনারা এদিক থেকে কি বার্তা দিতে চান? তারা যদি এই জেনোসাইড অফ না করে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, ততদিন পর্যন্ত অফ করব না, যতদিন পর্যন্ত তারা এই জেনোসাইড অফ করতেছে, তারা এই সাপোর্ট অফ করতেছে। ডোনাল্ড ট্রাম্পকে আমরা এটাই বলবো, তারা যেন এরকম যত ধরনের জেনোসাইড আছে, যত ধরনের অপকর্ম করতেছে, এগুলো যেন বন্ধ করে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তারা যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, তার বিরুদ্ধে তারা এখানে দাঁড়িয়েছে। আমরা এখানে নারীদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি। আমরা যদি আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনার সাথে একটু কথা বলি যে আপনারা দাঁড়িয়েছেন, আপনি ইউআইইউর সম্ভবত, আপনি যদি একটু বলেন যে আজকে আপনারা আমেরিকান দূতাবাসের সামনে দাঁড়িয়ে প্রোটেস্ট করছেন, আপনাদের বার্তা কি দিতে চান, এটা হোক আমেরিকায় বা সারা ওয়ার্ল্ড ওয়াইড, বা আপনাদের সংগতি কিসের উপর? ওয়ার্ল্ড ওয়াইড যে আমেরিকার যে একটা রাজনৈতিক প্রেশার থাকে, তারপর অর্থনৈতিক প্রেশার থাকে, এগুলোর মাধ্যমে যে তারা ইসরায়েলকে মদদ দিচ্ছে, এটা যেন তারা বন্ধ করে এবং আন্তর্জাতিক রাজনীতি ব্যক্তিত্ব দ্বারা যেন ইসরায়েলের এই হত্যাকাণ্ড, এই তাণ্ডব যেন বন্ধ হয়, আমরা তার প্রতিবাদ করছি এবং তার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের মুসলমান বিশ্ব থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমান বিশ্বের উপরে এই আক্রমণ বন্ধ করুন, নাহলে আমরা মুসলিম বিশ্ব জিহাদের জন্য অতি শীঘ্রই এটা তো হিউম্যানিটেরিয়ান ইস্যু, শুধু মুসলমানদের বিষয় তো হিউম্যানিটেরিয়ান বিষয় আছে, কিন্তু তারা চিহ্নিত করে শুধু মুসলমানদের উপরে হামলা করতেছে। এবং এই মুসলমানদের হামলা আমরা অতি শীঘ্রই বন্ধ করি এবং আমরা ইসরায়েলের পণ্যের এবং সাথে আমেরিকান পণ্যেরও বয়কটের ডাক দেই।
আপনি একটু বলেন, আপনি মাইকে ঘোষণা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, অনেকক্ষণ যেহেতু ঘেমে গিয়েছেন, আপনি যদি একটু বলেন যে আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটি একটি মানবতার ইস্যু, এটি শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু আপনি যদি দেখেন যে ওয়াইসি সহ যতগুলো ইসলামী সংস্থা বা ইসলামী দেশগুলো তারা নিজেরাই নীরব রয়েছে। তুর্কি, পাকিস্তান এগুলো কিন্তু অনেক শক্তিশালী দেশ, তারা চাইলেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে, তারা বলছে না। কিন্তু আমরা একটি ছোট দেশ হয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি প্রতিটি মুসলিম দেশ যেন এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছিলেন যে বিভিন্ন ইসলামিক রাষ্ট্র এই প্রতিবাদ করছে না, জেনোসাইডের প্রতিবাদ করছে না, তারা এই প্রতিবাদটা করতে চান যেন ইসরায়েলের দ্বারা যে গণহত্যা শুরু হয়েছে তা বন্ধ হয়। মোহন ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখছিলাম ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। গাজার পক্ষে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, এরই মধ্যে কিন্তু সংহতি জানিয়ে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হয়ে বিক্ষোভও করছেন শিক্ষার্থীরা। এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সারা বিশ্বে ঘোষিত দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন। আর এই কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করছেন তারা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ রয়েছে। এছাড়া ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এই সময় তারা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান। যেখানে অলরেডি সবকিছু শেষ হয়ে গিয়েছে সেখানে আমরা কি প্রত্যাশা করব? এখন এতগুলো মানুষ মরে যাওয়ার পর যখন ইসলামিক কাউন্সিল থেকে এখন জিহাদ দেয়, এখন একটা আলটিমেট লাভটা কি? সারা বিশ্ববাসী চুপ থাকলেও প্রতিবাদের ভাষা কিন্তু থেমে থাকে নাই। এই পৃথিবীতে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জেগে উঠবেই। আমরা গাজা ফিলিস্তিনকে সমর্থন জানাচ্ছি। এই যুদ্ধ, এই বর্বরতা, এই গণহত্যাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে যেভাবে বাচ্চা মানুষ এরকম ব্লাস্ট হচ্ছে, বোম বিস্ফোরণ হচ্ছে, সেটা আসলে একজন মানুষ হিসেবে এটা দেখার মতন না। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি এই ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসিতে অবস্থান নিয়ে গাজার উপর হামলা বন্ধের দাবি জানাচ্ছেন তারা। আর সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। হাবিব, একটু জানাবেন যে এখানে কি শুধু শিক্ষার্থীরাই আছেন নাকি শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্যরা টিএসসিতে অংশ নিয়েছেন? আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে কর্মসূচি, এর পরবর্তীতে আসলে আর কি ধরনের কর্মসূচি রয়েছে তাদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এমন নয়, বিভিন্ন স্কুল, কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশ নিচ্ছে। তাদের একটি দাবি, গাজায় যে নির্মমভাবে গণহত্যা করা হচ্ছে সেই গণহত্যা বন্ধের দাবিতে তারা আজকে এই বিক্ষোভ সমাবেশটি করছেন। শুধুমাত্র ঢাকাতে নয়, কিছুক্ষণ আগে শাহবাগেও ছিল এই বিক্ষোভ মিছিল এবং পাশাপাশি শহীদ মিনারেও বিক্ষোভ মিছিল চলছে। এরকম বিভিন্ন জায়গায় রাজধানী জুড়ে বিক্ষোভ মিছিল আজকে চলছে। এখান থেকে একটি দাবি তোলা হচ্ছে, সেটি হলো যে বিশেষ করে মুসলিম যে দেশগুলো রয়েছে তাদের যে সংগঠন ওয়াইসি, তাদের যে নীরব ভূমিকা, সেই নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং তার জন্য নিন্দা জানিয়েছেন এই বিক্ষোভকারীরা। তারা যেটি বলছেন, শুধুমাত্র আরব বিশ্বই নয়, উন্নত দেশগুলো বিশেষ করে জাতিসংঘের মতো একটি সংস্থাও এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখছেন না বলে তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের একক মদদে ইসরায়েল তাদের সর্বশক্তি ব্যবহার করে ফিলিস্তিনিতে যে গণহত্যা চালিয়েছে তা নির্মমভাবে তার তীব্র নিন্দা জানিয়েছেন তারা যেটি বলছেন যে শুধুমাত্র আরব বিশ্বকে নয়, সারা বিশ্বকে এই হত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সেই জন্য ইসরায়েলের প্রধান নেতানিয়াহুকে আইনের আওতায় আনতে হবে। এবং তারা যেটি বলছেন যে আজকের এই
বিক্ষোভ মিছিল থেকে সারা বিশ্বকে একটি বার্তা তারা দিতে চান, সেটি হলো যে শান্তির পথে সবাইকে আসতে হবে এবং বিশেষ করে মানুষ হত্যা করে মানবতার যে লঙ্ঘন করা হয়েছে সেই লঙ্ঘনের তারা বিচার দাবি করছেন। এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে আবারও তরুণরাই কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশ আমরা দেখছি, তরুণদের হাতেই কিন্তু সেই বিক্ষোভ সমাবেশের লাঠি বা বিক্ষোভ সমাবেশের যে শক্তি সেটি কিন্তু এই তরুণদের হাতে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। এখানে গাজার যে পতাকা, সেই পতাকা উড়িয়ে প্রতিবাদ করা হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে স্ট্যান্ড উইথ গাজা, গাজার পাশে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। এবং সেখানে একটি দেখতে পাচ্ছেন যে গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ, এই তরুণ যারা আন্দোলন বিক্ষোভে নেমেছেন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদের একটি দাবি যে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে বিশ্ব শান্তির পথে এগুতে পারবে না। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে যত সংস্থা রয়েছে বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করে, মানুষের জন্য কাজ করে, তারা যেন গাজায় যে নির্মম হত্যা চালানো হয়েছে সেই হত্যার বিপক্ষে অবস্থান করে এই সংস্থাগুলো যেন এর একটি দ্রুত সমাধান করে। এবং বলছেন যে এই গাজায় যে হত্যা চালানো হয়েছে, ফিলিস্তিনি মানুষকে, একটি জাতিকে যেভাবে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশেষ করে জাতিসংঘ সহ অন্যান্য যে শান্তি রক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন এগিয়ে আসে। এবং এর পাশাপাশি তারা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে নির্মমভাবে হত্যা চালানো হয়েছে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পেরও তারা পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন যে বাংলাদেশে ইসরায়েলের যে ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে, পণ্য ব্যবহার করা হচ্ছে, সব কিছু যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই বন্ধ করে দেওয়া হয় এবং সেগুলো যেন বয়কট করা হয়। এমন নানা ধরনের পদক্ষেপের কথা তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা শুনেছি যে একটি গায়েবী জানাজা হওয়ার কথা রয়েছে, সেটি তারা করবেন। পাশাপাশি এখন থেকে গাজার বা ফিলিস্তিনিতে কোনো ধরনের হামলা হলেই সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে বা এই বিক্ষোভকারীরা তার প্রতিবাদ করবে, এমন নানা ধরনের কর্মসূচি তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই বিক্ষোভকারীরা বলছেন যে এই হত্যাকাণ্ড অনেকটাই বর্বর আকারে করা হয়েছে এবং মানুষকে এভাবে হত্যা করতে পারে এটি তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা বলছেন যে ইসরায়েল একেবারে তাদের যে সর্বশক্তি ব্যবহার করে ফিলিস্তিনি মানুষকে, নিরীহ মানুষগুলোকে, শিশুগুলোকে হত্যা করেছে তা অনেকটাই নির্মম এবং গণহত্যা। সেই হিসেবে তারা বলছেন যে এই হত্যার সাথে যারা মদদ দিয়েছে, যারা জড়িত, তাদের সকলকে বিচারের আওতায় আনার তারা দাবি জানিয়েছেন। এখানে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটি আমরা দেখেছি যে হাতাহাতির পর্যায়ে একটি ঘটনা ঘটেছিল, তবে সেটি পরে শেষ হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে কেউ একজন বলেছিল যে এখানে যে আরবিতে লেখা, কলেমা লেখা একটি পতাকা, সেটি উড়ানো যাবে না, এমন একটি কথা নিয়ে একটি বিশৃঙ্খলা হয়েছিল, তবে সেটি সমাধান হয়েছে আমরা দেখেছি, আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি যে টিএসসি সহ বাংলাদেশ এবং সারা বিশ্ব এখন উত্তাল। এই গাজায় যে নির্মমভাবে হত্যা করা হয়েছে মানুষকে, সেই হত্যার প্রতিবাদে সারা বিশ্ব যেমন উত্তাল, বাংলাদেশের টিএসসিতে স্লোগানে মুখরিত এখন এই টিএসসি। আপনারা জানেন যে এটি যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় দেখেছি যে কোনো আন্দোলনের টিএসসি থেকেই সর্বোচ্চ ভূমিকা রাখা হয়। গাজার এই ঘটনায়ও টিএসসির যে আমরা দেখছি যে টিএসসিতে এসে তরুণরা, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছে এবং তাদের প্রতিবাদ তারা এখান থেকে জানাচ্ছেন। তাদের প্রতিবাদের একটি ভাষা, সেটি হলো গাজায় যে হত্যাকাণ্ড হচ্ছে সেটি বন্ধ করতে হবে। পাশাপাশি সারা বিশ্বের মানুষকে গাজার হাবিব রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাবিব রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য। সম্প্রতি 184টি দেশ এবং অঞ্চলের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই নীতির কারণে চটেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও। এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন নীতিতে পরিবর্তন এনেছেন ট্রাম্প। এতে চটেছেন মার্কিন নাগরিকরা। ট্রাম্পের নীতির সমালোচনা করে রাস্তায় নেমে এসেছেন তারা।
দর্শক, আমরা জানাচ্ছিলাম যে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কিন্তু রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এদিকে সারা দেশে ইসরায়েলের হামলার বিরোধী প্রতিবাদে অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। সেখানকার আরও খবর জানাতে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। মাইনুল, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। শিক্ষার্থীরা কি বলছেন, আর শিক্ষার্থীদের এই যে ইসরায়েলি আগ্রাসন বিরোধী যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি ঘিরে আসলে কি কি পদক্ষেপ তারা এই মুহূর্তে নিয়েছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই মিলে কিন্তু একটি এখানে প্রোগ্রাম করেছেন। ইতোমধ্যে তারা এখানে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তা, এই এলাকায় সদরঘাট এলাকায় কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং এই বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশ থেকে কিন্তু তারা দাবি জানিয়েছেন ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, পাশাপাশি সারা বিশ্বের মুসলিম দেশগুলো পাশাপাশি মানবতার জন্য কাজ করে, মানবাধিকারের জন্য কাজ করে এমন সংগঠনগুলোকে এগিয়ে আসার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু ইসরায়েল যে হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, সেটি এখন আর কোনো ধর্ম বা দেশের কোনো ইস্যু নয়, এটি একটি মানবতা বিরোধী অপরাধ এবং সারা বিশ্বের মানুষকে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন তারা বিশ্বব্যাপী যাতে এই আহ্বানে যেন বিশ্বব্যাপী একটি প্রভাব তৈরি হয় সেই লক্ষ্যে কিন্তু তারা স্মারকলিপি দেবেন বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো রয়েছে সেখানে। এবং তারা কিছুক্ষণ আগে এখানে কিন্তু আমরা দেখেছি যে মিছিল করেছেন এবং মিছিলের থেকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে যাতে মানবতার জন্য সবাই দাঁড়ায় এবং ইসরায়েলি পণ্য বয়কট করে, পাশাপাশি দেশের যে সকল মানবাধিকার সংগঠনগুলো আছে তারাও যেন মুসলিম হিসেবে নয় মানুষ হিসেবে যেন তাদের পাশে দাঁড়ায়। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মানুষের আমরা দেখেছি যে একটা লাশের লম্বা লাইন কিন্তু আমরা দেখেছি এবং ধ্বংস করে দেওয়া হচ্ছে গাজার বাড়িঘরগুলো। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলছে গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, যুগ ধরে। এবং তার কিন্তু প্রতিবাদ হিসেবে আজ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইকের ঘোষণা দেওয়া হয়েছে সেই গ্লোবাল স্ট্রাইকের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়গুলো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একাত্মতা ঘোষণা করে কিন্তু আজ কিন্তু অনেক ক্লাস বর্জন করা হয়েছে। কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে ক্লাস বন্ধ থাকবে, ক্লাস হবে না এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ মিছিল করেছেন। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে দেখেছি যে এইরকম প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিলের কিন্তু হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হয়েছে। সকাল থেকে শিক্ষকরা করেছেন, এখন শিক্ষার্থীরা করছেন এবং শিক্ষার্থীরা একত্রে কিন্তু কিছুক্ষণ আগে মিছিলও করেছেন আমি বলছিলাম। এবং তারা বলছেন যে তাদের এই কর্মসূচি চলবে যতদিন না পর্যন্ত ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করে, ইসরায়েলি যে মানবাধিকার লঙ্ঘন তার বিচার না হয়। তারা এখান থেকে কিন্তু বলছেন যে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে গ্রেপ্তারের এবং তাকে সে সাজার আওতায় আনার জন্য। এবং তারা বলছেন যে যেহেতু ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বারবার এমন করছে, বারবার মানুষ হত্যা করছে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে বিশ্ব মানবতা চুপ থাকায় কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তারা বলছেন যেমন করে হোক এই হামলা বন্ধ করতে হবে, মুসলিম হিসেবে নয় মানুষ হিসেবে হলেও যেন এই হামলা বন্ধ করা হয়, মানুষের পাশে যেন মানুষ দাঁড়ায় এবং ইসরায়েলি পণ্যের পাশাপাশি ইসরায়েল। মাইনুল মারুফ, আপনাকে ধন্যবাদ। মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার আয়োজনে বাংলাদেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে 800 থেকে 900 কোটি টাকার একটি স্টার্ট আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। খুব শিগগিরই সার্কুলার জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন গভর্নর। বাংলাদেশে উদ্বোধনী উদ্যোক্তার অভাব নেই জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, স্টার্ট আপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে না, আর এই কারণেই বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়া সহ সরকারি লাল ফিতার দৌরাত্ম্য বেশি বলেও জানান বিটা নির্বাহী চেয়ারম্যান। প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের ভোগান্তির কথা জানিয়ে আশিক চৌধুরী বলেন, 40 দেশের 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিয়েছে। আর এসব বিনিয়োগকারীদের চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখানো হবে। এই ফান্ডটা আমরা এই $1 মিলিয়ন আগামী 2 বছরের মধ্যে লঞ্চ করতে চাই। ইট হ্যাজ টু বি ভেরি ইউনিক আইডিয়া এবং বাংলাদেশের সমস্যা সমাধান করে এরকম হতে হবে। For us, this is a great opportunity to come here, to connect with our portfolio companies, to meet more portfolio companies. Originally from the US, but I'm coming from Singapore. How to extend our support to this group of innovative minds so that they can flourish. We need to create that environment. We need to make Bangladesh attractive for them to innovate, not to leave the country, not to keep their earnings outside, bring it home, grow it at home. I will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 4 দিন ব্যাপী এই সামিটে যোগ দিয়েছেন 40টি দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। এ নিয়ে আরও খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন। রুহুল, আপনি সম্মেলনে আছেন, একটু জানাবেন সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কিনা আর কি থাকছে এই দ্বিতীয় পর্বে? আজকে প্রথম দিন সম্মেলনের প্রথম দিনটা দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে সকাল থেকে ছোট ছোট করে বিভিন্ন রকম সেমিনার বা সেশন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে বিষয় ভিত্তিক, ধরুন স্টার্ট আপ নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের সেক্টরাল আলোচনা হচ্ছে, প্রযুক্তি খাত নিয়ে আলোচনা হচ্ছে, কৃষি খাত নিয়ে আলোচনা হচ্ছে, পোশাক খাত নিয়ে আলোচনা হচ্ছে। এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আলোচনাগুলোই সীমাবদ্ধ। এর বাইরে আরেকটি দিক আছে, জানেন যে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, তাদের বড় একটি অংশকে ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তারা কারখানা পরিদর্শন করছেন এবং তাদের জন্য অর্থাৎ দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য যে কারখানা নির্মাণের যে জমি প্রস্তুত করা হয়েছে সেই জমিগুলো তাদেরকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেটি করা হচ্ছে মূলত চট্টগ্রামে এবং চট্টগ্রামের মিরসরাইতে। আপনি জানেন যে সেদিকে বড় কিছু ইন্ডাস্ট্রিয়াল সিটি করার উদ্যোগ গত সরকারে নিয়েছিল, এই সরকার সেগুলো ধারাবাহিকতা রক্ষা করছে এবং সেগুলোর উন্নয়ন আরও ত্বরান্বিত করছে। এবং সেই জায়গাগুলোয় যে বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বিনা বাধা এবং সম্পূর্ণ সরকারি সহযোগিতায় বিনিয়োগ করতে পারে, কারখানা করতে পারে, সেই বিষয়গুলোই তাদেরকে দেখানো হচ্ছে। আর এখানে মূলত বাংলাদেশের সম্ভাবনাটা তুলে ধরা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ধরনের বিনিয়োগ সামিট কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে আসলে বিনিয়োগ আসার পর যা হয়, অর্থাৎ আপনি মনে রাখবেন যে একটি বিনিয়োগের জন্য বা একটি কারখানার জন্য 2 ধরনের সেবা লাগে। এক ধরনের সেবা হচ্ছে ইউটিলিটি সেবা, গ্যাস বিদ্যুৎ পানির দরকার হয়, জমির দরকার হয়। আরেক ধরনের সেবা হচ্ছে যে এই গ্যাস বিদ্যুৎ পানি পেতে বিভিন্ন সরকারি অফিসে যেতে হয়, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের আচার ব্যবহার, কাজের মান, কাজের গতি এবং সেইখানে কতটা সময়, প্রসেস, খরচ লাগে সেই বিষয়গুলো সম্পৃক্ত। নতুন সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের যে নেতৃত্ব, তারা মনে করেন তারা একটি নতুন যুগের সঙ্গে আছেন, কারণ এই জুলাই অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে এবং এই অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্ব বলছে তারা এই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে চান এবং তারা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটি বিদেশিদের কাছে তুলে ধরতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা বা দেশি বিনিয়োগকারীরা তাদেরকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেটি আসলে মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হবে। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে দেশি বিনিয়োগকারীদের বারবার আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে নানা রকম মেসেজ দেওয়া হয়েছে, দেশে বিদেশে নানাভাবে রোড শো করা হয়েছে, সামিট করা হয়েছে, কিন্তু বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি কারণ এখানে গ্যাস পানি বিদ্যুতের সংকট রয়েছে, উন্নতি হয়নি কারণ এখানে সরকার।
রুহুল আমিন, ধন্যবাদ আপনাকে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 40টি দেশের বড় বড় কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল হওয়ায় এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন বিনিয়োগের ব্যাপারে আশাবাদী বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। 40টি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে শুরু হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 4 দিনের এই সম্মেলন। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমি তো খুবই আশাবাদী। বাংলাদেশের বিনিয়োগ যে ব্যবস্থা সেটার ব্যাপারে তো আমরা একটা বড় রিফর্মের প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি এখন। তো বাংলাদেশের যে বিজনেস কেস সেটা কিন্তু অনেক দিন ধরেই ছিল এবং আমরা সবসময় বলেছি যে আমাদের এফডিআই টু জিডিপি রেশিওটা ঠিকভাবে কাজ করছে না, কেন করছে না। তো সেই ফ্যাক্টরগুলো যেহেতু ছিল, এখন তার উপরে আমরা রিফর্মটা টপ করছি এবং বাংলাদেশ একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে গেছে। তো যখন নতুন বিনিয়োগকারীরা এবার আসবেন, এসে দেখবেন যে বাংলাদেশ আসলেই আমরা নিজেদেরকে বদলে একটা জেনুইনলি ইনভেস্টেবল আউটফিটে পরিণত করার চেষ্টা করছি। আমি খুবই বিশ্বাস করি যে এই সামিটের মাধ্যমে আমরা নতুন করে একটা কনভারসেশন শুরু করব, যেটা ওভার মিডিয়াম লং টার্ম পিরিয়ড উইল রিজাল্ট ইনটু আ ভেরি ভেরি বিগ পাইপলাইন অফ এফডিআই। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, সাথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল, যা নতুন বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দিক বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশটি অনেক উৎস এটা কিন্তু কমপ্লিটলি বিট হয়ে গেছে। এখন কিন্তু রিজার্ভেশন নেওয়া হচ্ছে, তখন আগে থেকেই বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা যে আশা করেছিলাম তার থেকে বেশি রেসপন্স আমরা পেয়েছি। তো আমরা মনে করি এটা একটা সাকসেসফুল ইভেন্ট এবং বাংলাদেশে যে নতুন ধারা, রাজনৈতিক চিন্তাধারা, আমাদের যে রিফর্মের যে আমাদের ইচ্ছা প্রকাশ এবং কার্যকর পদক্ষেপ, আমাদের ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটিটা আমরা অর্জন করতে পেরেছি, এগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং এটা বিনিয়োগকারীদের কাছে আরও সুস্পষ্ট তুলে ধরা যায়। অনেক বড় বড় কোম্পানির লোকজন আসছেন, কয়েকশো কোম্পানি থেকে আমরা এক্সপেক্ট করছি গেস্টদেরকে। সো তার মধ্যে অনেক বড় বড় রিটেইলারও আছেন, যাদের সাথে আপনারা আজকে কথা বললেন। এখানে আমাদের বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা বাংলাদেশ এসেছেন, তাদের কাস্টমাররাও আছেন। আবার বাংলাদেশে ইনভেস্ট করতে চান, এরকম ডিরেক্ট ইনভেস্ট করতে চান, এরকম অনেক কাস্টমার আছেন। সো আমরা আশা করছি এটা ওভারঅল ইকোনমিতে ইন দ্য মিডিয়াম অ্যান্ড লং টার্ম একটা স্ট্রং ইম্প্যাক্ট রাখবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বিনিয়োগ সম্মেলন চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। বলেছিলাম যে আমাদের একটা মধুর সমস্যা। সুশান্ত সিনহা, 71, ঢাকা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের অংশ হিসেবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের 100 জনের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন পরিদর্শন করেছেন। বিশেষ বিমানে করে সকালে চট্টগ্রাম যান বিনিয়োগকারীরা। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। এই বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনও পরিদর্শন করবেন। এর মধ্য দিয়ে চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নয়ন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল লক্ষ্য জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা। নির্বাচন আচরণ বিধির খসড়া প্রায় চূড়ান্ত, খুব শিগগিরই তা কমিশনে পেশ করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই ইসি গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার কমিশনের এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে সব প্রার্থীর মাঝে সমতা রাখার জন্য প্রস্তাব করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বা গুজব যেন না ছড়ায় তা নিয়ন্ত্রণ করার প্রস্তাবও রাখা হচ্ছে। নতুন দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, যারা আবেদন করবে তারা পাবে। আর এখন পর্যন্ত বাংলাদেশ কনজারভেটিভ পার্টি আবেদন করেছে বলেও জানিয়েছে কমিশনার। এদিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের বিদ্যমান শর্ত শিথিলের আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধনের শর্ত পূরণ করা নিয়ে জটিলতা থাকায় সময় বাড়ানোর আবেদন করার কথাও ভাবছে দলটির নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব দলের মতো একই নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করেই আবেদন করা উচিত এনসিপির। প্রয়োজনে আবেদন করতে পারে নিবন্ধনের সময় বৃদ্ধির।
জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে গেল 28 ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হবে দলটিকে। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দল নিবন্ধনের জন্য আগামী 20 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। এনসিপি নেতারা বলছেন, কমিশনের নিবন্ধনের শর্ত পূরণে কাজ শুরু করেছেন তারা। সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে, এই সবগুলো কাজ আমরা একসাথে করতে চাই। এর পাশাপাশি আছে নিবন্ধন, নির্বাচন কমিশনের কাছ থেকে দল হিসেবে নিবন্ধন নেওয়ার যে প্রক্রিয়া, সেজন্য আপনার বেশ কিছু অফিস লাগে, কমিটি লাগে, এগুলো কার্যক্রম চলবে। এটা আবার আমাদের যে বৃহত্তর যে সাংগঠনিক বিস্তৃতি সারা দেশে, সেটারও অংশ হিসেবে আমরা এটাকে নিচ্ছি। আগামী 2 মাস ব্যাপী বা 1.5 মাস ব্যাপী একটা পরিকল্পনা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। তবে নিবন্ধনের শর্ত হিসেবে দলে অন্তত একজন সংসদ সদস্য থাকা, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর মোট ভোটের ন্যূনতম 5% ভোট পাওয়া এবং 1/3 জেলা ও 200 উপজেলায় দলীয় কার্যালয় থাকার বিধান সহ 200 ভোটারের সমর্থনের যে বিধান রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে দলটির নেতাদের। এখন বিদ্যমান যে গণবিরোধী আরপিও, সেটার মধ্যে যে ক্রাইটেরিয়া 21টা জেলা, 100 উপজেলা এবং 200 করে ভোটার, এটা মিট আপ করার সক্ষমতা আমাদের এখনই আছে। কিন্তু আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আরপিও সংশোধনের, সেটাকে আমলে নিয়ে পরিবর্তন করা দরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা হয়তো সময় চাইবো আর কি। আমাদের পক্ষে খুব লজিক্যাল কারণেই 20 এপ্রিলের মধ্যে টাইমটা মিট আপ করা সম্ভব না, ফলে এটা তাকে শিথিল করতেই হবে, অর্থাৎ সময় বাড়াতে হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব দলের মতো একই পদ্ধতি অনুসরণ করেই নিবন্ধনের জন্য এনসিপির আবেদন করা উচিত। শর্ত পূরণের জন্য তারা নিবন্ধনের সময় বাড়ানোর আবেদনও করতে পারেন। এটা তো বড় ছোটের বিষয় না। রেজিস্ট্রেশন করতে হলে একটা কিছু শর্ত, কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতেই হবে এবং সেটা তো নির্বাচন কমিশনই সেট করবে, তাদের সে আইনও আছে। সুতরাং এটা প্রসেস তো বড় হতেই পারে, তাই না? খালি একটা ফর্ম দিল, ফিল আপ করে দিলাম, রেজিস্ট্রেশন হয়ে গেল। এটা তো নির্বাচন একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা তো প্রযোজ্য হবে না। যার একটু সময় নেওয়া যেতে পারে, তবে শর্ত মেনেই করা উচিত। আগের দলগুলো যদি হইতে পারে তো তাদেরও পারতে হবে। এছাড়া চলমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার তাগিদও দেন এই বিশ্লেষক। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজবাড়ী সদর উপজেলা আমলি আদালতে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ হোসেন এই নির্দেশ দেন। পুলিশ জানায়, গত 30 আগস্ট রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী সহ 170 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শিক্ষার্থী রাজীব মোল্লা। এই মামলায় তার জামিন চাওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে রবিবার রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ 5-এর সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে আফজাল হোসেন এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়ালকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে পল্টন থানায় শামীম হত্যা মামলায় আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আফজাল হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 2023 সালের 28 অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলায় নিহত হন যুবদল নেতা শামীম। আর মিরপুর থানার হত্যা মামলায় দিলীপ আগারওয়ালকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। বাগেরহাটের চিতলমারির একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এদিকে এই ঘটনায় অনিতা নামে এক নারী মারা গেছেন। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টার দিকে চিতলমারির সদরে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় আগুনের ধোঁয়ায় অনিতা নামে এক নারী মারা যায়। 5 তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম, 5 তলায় বাসা রয়েছে বলেও জানায় তারা। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান জানিয়েছেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ভবনের ব্যাংকগুলো অক্ষত রয়েছে।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।